Dear students, good morning. In the previous lecture, we have discussed about what do you mean by balance of payment and how to construct a balance of payment account. Today's lecture will cover four topics. The following topics are equilibrium and disequilibrium in the balance of payment, types of disequilibrium in the balance of payment, causes of disequilibrium in balance of payments with long-term capital movement. এখন আমরা দেখি আমাদের শুরুর টপিক equilibrium and disequilibrium in the balance of payment. Equilibrium in the balance of payment. What do you mean by equilibrium? In the previous lecture, we have seen that there is a surplus and deficit in the current account, capital account, or official reserve account. But we did not mention that there is a surplus or deficit in the balance of payments. Actually, there is a surplus or deficit in the balance of payment means there is a surplus or deficit in the official reserve account. আমরা আজকে দেখতে চাই যে আসলে ব্যালেন্স অফ পেমেন্টে সারপ্লাস বা ডেফিসিট না বলে আমরা আসলে বলি যে ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়াম অর ডিসইকুইলিব্রিয়াম। তো আমাদের ফার্স্ট টপিক ইজ ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্টস। তাহলে এখন আমরা আসি আমরা ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি, এটা আমরা এক্সচেঞ্জ রেট চ্যাপ্টারে দেখেছিলাম। ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি অ্যান্ড সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলছি যে ব্যালেন্স অফ পেমেন্ট উইল বি ইন ইকুইলিব্রিয়াম। তো ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি আর সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি বলতে আমরা বলতে যাচ্ছি যে দুটো ইকুয়াল কিভাবে হবে। তো বলা হচ্ছে যে ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি ইনভলভ পেমেন্ট টু ডোমেস্টিক রেজিডেন্টস বাই ফরেনার্স। অর্থাৎ আমরা বলছি যে যখন আমাদের কারেন্সিটা অন্য কেউ চাচ্ছে, তার অর্থ হলো তারা আমাদের এখান থেকে বিদেশিরা ইম্পোর্ট করে তারা আমাদেরকে পে করতে চায়, এন্ড পে করবে বলেই তারা আমাদের কারেন্সি ডিমান্ড করে এবং ফরেন কারেন্সি তারা মার্কেটে ছেড়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড, সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি ইনভলভস পেমেন্ট টু ফরেন রেজিডেন্টস, অর্থাৎ বাইরের দেশ থেকে আমরা নিয়ে আসলে তখন আমরা ডলারটাকে ডিমান্ড করি এবং আমাদের ডোমেস্টিক মার্কেটে আমরা তখন আমাদের ডোমেস্টিক কারেন্সিটার সাপ্লাই দিয়ে থাকি, পেমেন্টস টু ফরেন রেজিডেন্টস। তো যখন এই দুটো ইকুয়াল হয় ডিমান্ড আর সাপ্লাই, তখন তাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম অফ ব্যালেন্স অফ পেমেন্ট। যদি ইকুয়াল না হয় তাহলে কখনো আমাদের পেমেন্ট বেশি হয়ে যাচ্ছে, আবার কখনো আমাদের রিসিপ্ট কম হয়ে যাচ্ছে। তো পেমেন্ট বেশি রিসিপ্ট কম হলে তখন আমরা বলি যে ডেফিসিট, এটা আমরা পরে ডিসকাস করব। আর যদি উল্টোটা হয় তখন তাকে আমরা বলি সারপ্লাস। এখানে আমরা বলছি যে if the receipts and payments of current account and capital account are equal, then it is said that the balance of payment account will be at equilibrium. এখন আমরা আসি আমাদের ডিসইকুইলিব্রিয়াম। তাহলে উল্টোটা হবে আমাদের ডিসইকুইলিব্রিয়াম। তাহলে যখন আমাদের ডিমান্ড বা সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি যখন ইকুয়াল হয় না, তখন তাকে আমরা বলি ডিসইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। তো ডিসইকুইলিব্রিয়াম হলে আমাদের রিসিপ্ট যদি বেশি হয় পেমেন্টের চাইতে, তখন তাকে আমরা বলি ডিসইকুইলিব্রিয়াম অফ সারপ্লাস। আর যদি আমাদের পেমেন্টটা আমাদের বেশি হয় রিসিপ্টটা কম হয়, তখন তাকে আমরা বলি ডিসইকুইলিব্রিয়াম অফ ডেফিসিট। এখন আমরা আসি তাহলে আমাদের দেখলাম এই সারপ্লাস আর ডেফিসিট মূলত এই দুটো দিক থেকেই আমরা ডিসইকুইলিব্রিয়ামটা দেখি। আর যখন এটা ডেফিসিট বা সারপ্লাস থাকছে না, যখন শূন্য থাকছে আমাদের ভ্যালু, তখন তাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম ব্যালেন্স অফ পেমেন্ট। এবার আমাদের পরের টপিক, আমরা বলছি যে এই যে ডিসইকুইলিব্রিয়াম আমরা দেখলাম, এর কতগুলো টাইপ আমরা দেখি আর কি। তাহলে টাইপস অফ ডিসইকুইলিব্রিয়াম ইন ব্যালেন্স অফ পেমেন্টস, এগুলো সচরাচর আমরা দেখছি সাইক্লিক্যাল ডিসইকুইলিব্রিয়াম, স্ট্রাকচারাল ডিসইকুইলিব্রিয়াম, শর্ট রান ডিসইকুইলিব্রিয়াম, লং রান ডিসইকুইলিব্রিয়াম। এখন আমরা আসি আমাদের সাইক্লিক্যাল ডিসইকুইলিব্রিয়াম। তো সাইক্লিক্যাল বললে আমরা সচরাচর আমাদের মাথায় আসে মেবি দিস ইজ রিলেটেড টু বিজনেস সাইকেল। ইয়েস, দিস ইজ রিলেটেড টু বিজনেস সাইকেল। আমরা বিজনেস সাইকেল বলতে জানি যে শর্ট রান মুভমেন্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস ফ্রম টাইম টু টাইম। তাহলে আমরা বলছি সময়ের সাথে সাথে যে অর্থনৈতিক কার্যাবলী ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেটার যে মুভমেন্ট আপস এন্ড ডাউনস, সেটাকে আমরা বলি বিজনেস সাইকেল। তো এখন আমরা দেখি যে এই সাইক্লিক্যাল ডিসইকুইলিব্রিয়াম কেন হতে পারে। যখন আমরা বলছি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ছে, তো ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ইনকাম বাড়ছে, তারপরে আমাদের প্রোডাকশন বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে, এগুলো আমরা বলছি যে প্রোগ্রেশন, যেটাকে আমরা বলি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়া অর্থ অর্থনৈতিক প্রোগ্রেশনের দিকে যাচ্ছে। আর যখন ইকোনমি খারাপের দিকে যায় তখন তাকে আমরা বলি ডিপ্রেশন। তো প্রোগ্রেশনে যখন যায় তখন আমাদের এমন হতে পারে যে যদি আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে এক্সপোর্ট যা বেড়েছে তার সাথে যদি ইম্পোর্ট বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা বেশি হয়ে যায় এবং
ফলে আমাদের এক্সপোর্ট থেকে যে রিটার্ন সেটা কম, সেক্ষেত্রে আমাদের ডিসইকুইলিব্রিয়াম হতে পারে। আবার যদি বিপরীত হয় এমন যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে এক্সপোর্টটা অনেক বেশি বেড়ে গেছে এবং ইম্পোর্টটা সে অনুপাতে বাড়েনি, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের একটা সারপ্লাস থাকে, সারপ্লাসটাও আমাদের একটা ডিসইকুইলিব্রিয়াম। তো আর যদি দুটোই সমান হয় তখন তাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। তো এই যে আবার যদি বলি যে আমাদের সাথে সাথে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, তো ইকোনমিক অ্যাক্টিভিটিস কমলে মানুষের ইনকাম যত তাড়াতাড়ি কমে, তার কনসাম্পশন তত তাড়াতাড়ি কমে না। এখন আমরা যদি বাইরের থেকে ইম্পোর্টের উপরে বেশি ডিপেন্ডেন্ট হই, তাহলে ইম্পোর্ট ডিমান্ডটা অনেক বেশি, আমাদের কিন্তু এক্সপোর্টটা ওই অনুপাতে না। সেক্ষেত্রে ডিপ্রেশনের সময় আমাদের ডেফিসিট হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের সাইক্লিক্যাল ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। এখন আমরা আসি আমাদের পরে স্ট্রাকচারাল ডিসইকুইলিব্রিয়াম। এটা বলা হচ্ছে যে ইকোনমির যদি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, যেমন আমি বললাম আগে আমাদের এখানে টাইপরাইটার মেশিন ছিল, এখন সেখানে সব সাবস্টিটিউট হয়ে কম্পিউটার এসেছে। অথবা ধরলাম আগে এখানে জুট গুডস প্রডিউস হতো বা জুট গুডস এর এখানে আধিক্য ছিল, এখন সেটা কমে যেয়ে বা সেখান থেকে ট্রান্সফার হয়ে আমরা এখন কৃত্রিম তন্তু বা যেগুলোকে আমরা বলছি পলিথিন বা পলিমার যৌগ, সেগুলো আসার ফলে আমরা দেখছি ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। এখন আমি যদি বলি যে বাংলাদেশ তাদের জুটের উপরে ডিপেন্ডেন্ট ছিল, তারা বেশি বেশি জুট গুড এক্সপোর্ট করত। তো বাইরের দেশগুলোতে এখন এইসব গুডের সাবস্টিটিউট আসাতে দেখা যাচ্ছে যে আমাদের এই জুটের এখন এক্সপোর্ট অনেক বেশি এখন কমে গেছে। ফলে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট রেভিনিউ কমেছে। আমাদের অলমোস্ট একটা সময় 80% রেভিনিউ আমরা জুট গুডস থেকে পেতাম, এখন সেটা অনেকটা কমে গেছে। তো ফলে দেখা যাচ্ছে যে যদি এক্সপোর্ট কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডেফিসিট হতে পারে। আমাদের এক্সপোর্ট রিটার্নটা কমে যাওয়াতে, ডেফিসিট হওয়াতে আমাদের এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়াতে এই ডিসইকুইলিব্রিয়াম ব্যালেন্স অফ পেমেন্টে আসতে পারে। এখন আমরা আসি শর্ট টার্ম ডিসইকুইলিব্রিয়াম। এটা কোনো স্পেসিফিক এক্সাম্পল ওরকম না। আমরা বলছি এটা অল্প সময়ের জন্য থাকে, এটা আবার পরে অফসেট হয়ে যায় বা এটা ঠিক হয়ে যায়। তাহলে সেটাকে আমরা বলছি যে এটা কেমন, যে বলা হচ্ছে যে আমি বাইরের দেশ থেকে অল্প সময়ের জন্য ধান নিলাম। তাহলে ধান নিয়েছি, এখন বাইরের দেশকে আবার যখন শোধ করে দিব তখন আমার এই ডিসইকুইলিব্রিয়াম আর থাকবে না। তাহলে আমরা দেখছি যে এটা ধারের ক্ষেত্রে হতে পারে, অথবা বললাম যে অল্প সময়ের জন্য আমার এক্সপোর্ট বেড়ে গেছে অথবা ইম্পোর্ট কমে গেছে, অথবা আমার ইম্পোর্ট বেড়ে গেছে এক্সপোর্ট কমে গেছে, এটা আবার পরে ঠিক হয়ে যেতে পারে। তাহলে শর্ট টার্ম ডিসইকুইলিব্রিয়ামটা বলছে এটা পারসিস্টেন্সটা একটু কম এবং এটা দীর্ঘ সময় ধরে ইকোনমিতে থাকে না। এটা একটা সময় যে এটার দুটো ব্যালেন্স হয়ে যায়। নেক্সট আমরা আসি লং রান ডিসইকুইলিব্রিয়াম। তো লং রান ডিসইকুইলিব্রিয়াম কি, যেমন এটা মূলত শর্ট রান থেকে আসে। আমি স্বল্প মেয়াদে ঋণ নিয়েছি কিন্তু সেটা শোধ না করে আস্তে 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 আমার ঋণের পরিমাণটা বেড়েছে এবং একটা সময় দেখা গেছে যে আমি এই পারসিস্টেন্টলি এটা আমার ইকোনমিতে থেকে যাচ্ছে এবং এটাকে আমি পরিশোধ করতে পারছি না। ফলে এটা লং রান বা ডিপ রুটেড যেটাকে আমরা বলি ডিসইকুইলিব্রিয়াম, সেটা আমার ইকোনমিতে এক্সিস্ট করে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখছি যে এরকম লং রান ডিসইকুইলিব্রিয়াম তাদের আছে, কারণ তাদের দীর্ঘমেয়াদী তারা এই লোন বাইরের দেশ থেকে তাদের ডলারের লোন তারা পেতে চায় এবং নেয়ও, এবং সেটা তাদের ইকোনমিতে ডিপ রুটেড এবং সহজে এটা তারা পরিশোধ করতে পারছে না। এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক, কজেস অফ ডিসইকুইলিব্রিয়াম অফ ব্যালেন্স অফ পেমেন্ট। তো এখন আমরা দেখি এই যে ডিসইকুইলিব্রিয়াম বিভিন্ন ধরনের হয়, এর অ্যাকচুয়াল আমরা একটু স্পেসিফিক কারণগুলো দেখে আসি যে কি কারণে এটা হতে পারে। তাহলে ফার্স্ট আমরা আসি ডেভেলপমেন্ট স্কিম। তো আমরা ধরলাম বাংলাদেশ আমাদের ডেভেলপিং কান্ট্রি, তো এখানে আমরা নানা রকম ডেভেলপমেন্ট স্কিম নিয়ে থাকি, রোডস, হাইওয়েস, স্ট্রাকচারস, নানা রকমের আমরা এখানে অ্যাকুমুলেট করি যাতে আমাদের ইকোনমি ভালোর দিকে যায়, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল গুডস। কারণ ডেভেলপিং কান্ট্রিগুলোতে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল গুড বাড়ে। তো যদি ডেভেলপমেন্ট স্কিম নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইকোনমিক অ্যাক্টিভিটিসও বেড়ে যায়। তো ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়ে গেলে কি হয়, সেক্ষেত্রে আমাদের বাইরের দেশ থেকে র ম্যাটেরিয়ালস এর ইম্পোর্ট বেড়ে যায়। র ম্যাটেরিয়ালস এর ইম্পোর্ট বেড়ে গেলে যদি সেই অনুপাতে এক্সপোর্ট না বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ইম্পোর্টের জন্য যে পেমেন্ট, সেই পেমেন্টটা অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে আমাদের রিসিপ্টটা কম। হয়তো দীর্ঘমেয়াদে যে আমাদের যখন এইসব ডোমেস্টিক যেসব ইন্ডাস্ট্রি বাইরের দেশ থেকে এখন র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করছে, ইকুইপমেন্টস, স্ট্রাকচার, সেগুলো দীর্ঘমেয়াদে যে তাদের প্রোডাকশন যখন অনেক বেশি বেড়ে যাবে, তখন হয়তো আমাদের এই ডিসইকুইলিব্রিয়াম যে সিচুয়েশন আছে ডেভেলপমেন্ট স্কিমের জন্য সেটা অফসেট হয়ে যাবে। কিন্তু এখন স্বল্প মেয়াদে আমাদের এই ডিসইকুইলিব্রিয়ামটা থাকবে। অথবা যদি আমরা বলি যে আমাদের প্রাইমারি গুডস গুলো আমরা বেশি বেশি এক্সপোর্ট করতাম, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেহেতু এখানে প্রাইমারি গুডস এর ইউজ বেড়ে যাচ্ছে। প্রাইমারি গুডস এর ইউজ বেড়ে যাওয়াতে আমাদের এক্সপোর্টটা অনেক বেশি কমে যাচ্ছে, যেহেতু প্রাইমারি গুডস গুলো এখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে র ম্যাটেরিয়ালস হিসাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডিসইকুইলিব্রিয়াম হতে পারে ব্যালেন্স অফ পেমেন্ট। আমাদের এক্সপোর্ট কমে যে ইম্পোর্টটা বেড়ে গেলে আমাদের রিসিপ্ট কম কিন্তু পেমেন্টটা বেশি, সেক্ষেত্রে আমাদের এই অবস্থা হতে পারে। নেক্সট আমরা আসি প্রাইস কস্ট রেশিও। তাহলে প্রাইস কস্ট রেশিও কি, আমরা বলছি যে যদি ইকোনমির কস্ট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় তাহলে প্রাইস বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের
ইকোনমিতে একটা ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। যেমন ধরলাম আমরা আমাদের গার্মেন্টস সেক্টর, তো গার্মেন্টস সেক্টরে আমরা দেখছি যে একটা ওয়েজ ডিমান্ড এখন আস্তে আস্তে বাড়ছে। ওয়েজ ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে ওয়েজ ডিমান্ড বাড়লে দেখা যায় যে আমাদের কস্ট অফ প্রডিউসিং গার্মেন্টস আমাদের বেড়ে গেছে। তো কস্ট অফ গার্মেন্টস যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ফলাফল স্বরূপ আমাদের প্রাইসটাও বাড়বে। তো প্রাইস যত বাড়বে বাইরের কান্ট্রিগুলোতে আমাদের গার্মেন্টসের প্রাইসও বাড়বে, ফলে এটা আরো মোর কম্পিটিশন ফেস করতে হবে। যদি মোর কম্পিটিশন ফেস করতে হয় তখন আমরা বলছি যে আমাদের এক্সপোর্ট ফল করতে পারে। তো এক্সপোর্ট ফল করলে এক্সপোর্ট থেকে যে রিসিপ্ট সেটা কমে যাবে, সেটা কমে গেলে আমরা বলছি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। নেক্সট আমরা আসি চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেটস। তো আমরা জানি যে ফরেন এক্সচেঞ্জ রেট আমরা বলেছি যে অ্যাপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন, ডিভ্যালুয়েশন, এগুলো আমরা চ্যাপ্টার 4 এ দেখেছিলাম। তো আমরা বলছি যে চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেট, আমরা যদি বলি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট ভ্যালু বেড়ে গেছে, তো ফরেন এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়ার থেকে আমরা বললাম যে ফরেন কারেন্সির বেসিসে ডোমেস্টিক কারেন্সির ভ্যালু বেড়ে গেছে। তো এখন আমাদের ডোমেস্টিক কারেন্সির ভ্যালু বেড়ে যাওয়ার অর্থ হলো বেশি ডলার খরচ করে আমি কম টাকার সমান গুডস পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কম টাকা সমান গুডস পেলে বিদেশিরা আমার গুডসের ডিমান্ড কমিয়ে দিবে, ফলে আমার এক্সপোর্ট কমে যাবে, তাদের ইম্পোর্টও কমে যাবে। তো আমাদের যদি এক্সপোর্ট কমে যায় তাহলে এক্সপোর্ট কমে গেলে আমার এক্সপোর্ট থেকে যে রেভিনিউ সেটা ফল করবে, বা এক্সপোর্ট থেকে যে রিসিপ্ট সেটা কমে যাবে। বিপরীতভাবে যদি আমার ইম্পোর্ট না কমে তাহলে আমরা বলছি এখানে আমাদের একটা ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে, যেটা ফরেন এক্সচেঞ্জ রেটের কারণে হতে পারে। এটা ফরেন এক্সচেঞ্জ রেট ফল করলেও হতে পারে, যখন সারপ্লাসের দিক থেকেও এটা ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। তাহলে এখন আমরা আসি ফরেন এক্সপোর্ট ডিমান্ড। তাহলে যদি আমরা বলছি যে কোনো কারণে দেখলাম যে এটা বেশিরভাগ উন্নত দেশগুলোতেই হয়, ডেভেলপিং কান্ট্রির বা আন্ডার ডেভেলপ যেসব কান্ট্রিগুলোতে আছে তাদের মূলত দেখা যায় যে ইম্পোর্ট ডিমান্ডটা খুব বেশি কমে না, কিন্তু তাদের বিদেশি কান্ট্রিগুলোর ইম্পোর্ট ডিমান্ড কমে যায়। তো আমি বলছি যে যেমন ধরলাম বাংলাদেশ র ম্যাটেরিয়ালস, প্রাইমারি গুডস জাতীয় যেগুলো ফুড, তারপরে এই টাইপের প্রাইমারি গুডস বাইরের দেশগুলোতে পাঠায়, আমেরিকাতে পাঠায়। এখন আমেরিকা বলছে যে আমার তো অনেক ল্যান্ডই পড়ে আছে, তো আমি এখানে এখন প্রযুক্তি ইউজ করে আমি এগ্রিকালচার থেকে শুরু করে অন্যান্য যেসব লাইভ স্টক এগুলো আমি এখন নিজেই প্রডিউস করতে চাই। ফলে দেখা যাবে যে বাংলাদেশ তাদের এই যে একটা বড় মার্কেট সেটা সে হারাতে পারে। হারালে তাহলে তার এক্সপোর্ট যা করতো সেটা এখন তারা নিজেরাই সাবস্টিটিউট করেছে নিজেদের দেশে। ফলে দেখা যাচ্ছে যে আমার এক্সপোর্ট ফল করলে আমার রিসিপ্ট কমে যাবে, ফলে আমার যদি ইম্পোর্ট ওইভাবে না কমে তাহলে আমাদের এখানে ব্যালেন্স অফ পেমেন্টে একটা ডিসইকুইলিব্রিয়াম আসবে। নেক্সট আমরা আসি ডেমনস্ট্রেশন ইফেক্ট। ডেমনস্ট্রেশন ইফেক্টকে আমরা বলি দেখা দেখি প্রভাব, যেটাকে আমরা বলি অনুকরণীয় প্রভাব। দেখা যায় যে যারা আন্ডার ডেভেলপড কান্ট্রি আছে তারা ডেভেলপড যেসব দেশ তাদের কনসাম্পশন প্যাটার্ন ফলো করতে চায়। তো কনসাম্পশন প্যাটার্ন ফলো করতে যে তারা বাইরের দেশ থেকে বেশি বেশি গুডস কিনতে চায়, ফলে দেখা যায় যে তাদের ইম্পোর্টটা অনেক বেশি বাড়ে আর কি। ইম্পোর্টটা ওই অনুপাতে, তাহলে ইনকাম কমে গেলেও তাদের ইম্পোর্টটা অনেক বেশি কমে না, তারা ইম্পোর্টটা করতে থাকে। ফলে দেখা যায় যে ইম্পোর্টের জন্য যে পেমেন্ট সেটা তুলনামূলকভাবে বেশি হয়, ফলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ডিসইকুইলিব্রিয়াম আসে। এখন আমরা আসি ইন্টারন্যাশনাল বরোয়িং অ্যান্ড লেন্ডিং। যেমন আমি যদি বলি আমি এখন বাইরের দেশ থেকে ধার করেছি, ধার করলে অবশ্যই আমার ধার পরিশোধ করতে হবে। ধার করা অর্থই হলো আমার ব্যালেন্স অফ পেমেন্টে ডিসইকুইলিব্রিয়াম আছে, অথবা কোথাও ডেফিসিট আছে বলেই আমি বাইরের দেশ থেকে ধার করেছি। আবার যদি আমি বাইরের দেশকে ধার দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমার হয়তো সারপ্লাস ছিল, সেটা আমি কাউকে ধার দিয়েছি। তো সারপ্লাস বা ডেফিসিট দুটোই আমার জন্য ডিসইকুইলিব্রিয়াম। নেক্সট আমরা আসি সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনস। এটা আমরা আগেও দেখেছি, বিজনেস সাইকেলের বাড়া কমার জন্য এক্সপোর্ট বা ইম্পোর্টে যদি হেরফের হয় তাহলে সেক্ষেত্রে যে সারপ্লাস বা ডেফিসিট আছে তার থেকে আমরা বলেছিলাম যে সাইক্লিক্যাল ডিসইকুইলিব্রিয়াম। নেক্সট আমরা আসি নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। যেমন আমরা যদি বলি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের বেশিরভাগ দেশ বাইরের দেশগুলোতে বাংলাদেশি মিশন ছিল না। তো বাংলাদেশের এই যে হিউজ কস্ট ইনকার করতে হচ্ছে এইসব এমবাসি, তারপরে মিশন, এগুলো এস্টাবলিশ করার জন্য। তবে এস্টাবলিশ করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি দরকার। তো যখন ফরেন কারেন্সি দরকার হয় তখন আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্ট একটা ডিসইকুইলিব্রিয়াম আসে। এটা মূলত আমরা দেখলাম নিউলি ইন্ডিপেন্ডেন্ট যেসব কান্ট্রি আছে সেসব কান্ট্রিগুলোর জন্য এই সমস্যা হতে পারে। তারপরে আমরা আসি পপুলেশন এক্সপ্লোশন। যখন আমরা বলছি যে যদি পপুলেশন গ্রোথ অনেক বেশি হয় তখন দেখা যায় যে তারা তাদের ইম্পোর্ট ডিমান্ডটাও অনেক বাড়ে, সাথে সাথে তাদের এক্সপোর্টের যে ধরন সেটাও কমে যায়, কারণ ডোমেস্টিক যে সারপ্লাস গুড সেটা তুলনামূলকভাবে কমে যায়, কারণ এক্সট্রা যে পপুলেশন তার ডিমান্ড মিট আপ করার জন্য আমার যে সারপ্লাস গুডস প্রডিউস আমি করতাম সেটা আমার কমে গেছে।
ফলে এক্সপোর্ট ওই অনুপাতে বাড়ে না, কিন্তু ইম্পোর্ট ডিমান্ড বাড়তে পারে। ফলে সেক্ষেত্রে আমার বাইরের দেশ থেকে ধার করতে হতে পারে, এবং দেখলাম যে বাইরের দেশ থেকে ধার করলে আমার ব্যালেন্স, আমার অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে ডেফিসিট থাকে, ফলে ব্যালেন্স অফ পেমেন্টে ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়। আমাদের আমরা এখন নেক্সট আসি ন্যাচারাল ফ্যাক্টরস। আমরা জানি যে ক্লাইমেটিক সাসেস, ড্রাউটস, ফ্লাডস, এটা আমাদের প্রোডাকশনকে এফেক্ট করে। বন্যা, খরা এগুলো আমাদের প্রোডাকশন কমিয়ে দেয়। প্রোডাকশন কমিয়ে দিলে আমাদের এক্সপোর্টটা কমে যায়, এক্সপোর্ট কমে গেলে আমাদের রিসিপ্ট কমে, এবং যদি পেমেন্ট যদি না কমে তাহলে আমরা বলছি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের ডিসইকুইলিব্রিয়াম আসে, কারণ এক্সপোর্ট কমে গেলে এটা আমাদের অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে যে ডেফিসিট দেখায়, ফলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টও ডিসইকুইলিব্রিয়াম আসে। নেক্সট আমাদের ফাইনাল টপিক, আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্টস উইথ লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট। এখন আমরা আসি, আমরা বলছি যে ব্যালেন্স অফ পেমেন্টের এই যে কারেকশন প্রসেস এটা কিভাবে হয়। আমরা এখানে একটা ব্রড টার্ম নিয়েছি এক্সপোর্ট, শুধু এটাকে আমরা শুধু এক্সপোর্ট বলতে গুডস এন্ড সার্ভিসকে আমরা নেইনি, আমরা এখানে এক্সপোর্টসটা নিয়েছি, এটা আমাদের ইনভিজিবল আইটেমও আছে, সার্ভিসের মধ্যে আমরা নিয়েছি। আর এখানে আমরা বলছি ইম্পোর্ট, এখানে আমরা শুধু ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিস, গুডস নেইনি, এখানে আমরা ইম্পোর্টের মধ্যে আমাদের ইনভিজিবল সার্ভিসও আছে, ইনভিজিবল আইটেমও আছে। আর প্লাস আমরা বলেছি লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট, এলটিসি। আমরা বলছি যে ব্যালেন্স অফ পেমেন্ট যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এই যে দুটো টার্ম এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যেটাকে আমরা বলছি নেট এক্সপোর্ট, সেটা যোগ লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট, এই দুটো মিলে আমাদের ভ্যালুটা হবে জিরো। জিরো থাকলে এটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম অফ ব্যালেন্স অফ পেমেন্ট। এখন আমরা আসি, যদি এরকম হয় ইফ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ইজ পজিটিভ, তাহলে আমরা বলছি যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট কখন পজিটিভ হবে? মাইনাস সাইনটা কম, প্লাস সাইনটা বেশি, দ্যাট মিনস এক্সপোর্টটা বেশি, ইম্পোর্টটা কম। যখন এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম, তখন এই টার্মটা পজিটিভ। তাহলে এই টার্মটা যদি পজিটিভ হয় আর এটা একটা পজিটিভ টার্ম, তাহলে দুটো পজিটিভ মিলে আমার কখনোই জিরো হবে না। তাহলে এখানে পজিটিভ আছে, তাহলে ঠিক সেম পরিমাণই এই টার্মটা লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট আমার নেগেটিভ হবে। তাহলে আমরা বলছি যে এক্সপোর্ট বা ইম্পোর্ট থেকে যদি আমার সারপ্লাস থাকে, তাহলে সেই সারপ্লাস অ্যামাউন্টটা কি করলে আমার এই ব্যালেন্স অফ পেমেন্টের এই ভ্যালুটা জিরো আসবে। তাহলে আমি বলছি যে আমার সারপ্লাস আছে, তাহলে আমার সারপ্লাস আছে অর্থ হলো কারণ না কারো ডেফিসিট আছে। তাহলে ডেফিসিট থাকলে আমি বাইরের দেশকে তখন ধার দিব, তাহলে যে পরিমাণ এখানে পজিটিভ থাকবে সেম পরিমাণই এটা আমি ধার দিয়ে দিলে আমার এখান থেকে এটা ক্যাপিটাল আউটফ্লো হবে। ক্যাপিটাল আউটফ্লো হয়ে গেলে আমার দেশে আসবে না, দেশ থেকে বাইরে যাবে। ক্যাপিটাল আউটফ্লো হলে এই টার্মটা জিরো আসবে। তো সেটাই আমরা বলেছি যে যদি এটা গ্রেটার হয়, তাহলে পেমেন্ট টু বি ইন ইকুইলিব্রিয়াম লং টার্ম ক্যাপিটাল উইল বি নেগেটিভ। তাহলে এটাকে নেগেটিভ হতে হবে, অ্যান্ড ইকুয়াল টু কতটুকু পরিমাণ নেগেটিভ হতে হবে? এই ভ্যালুটা যতটুকু পরিমাণ পজিটিভ, এই ভ্যালুটা ঠিক ততটুকু পরিমাণ নেগেটিভ হতে হবে। দিস ইমপ্লাইজ দ্যাট দেয়ার উইল বি নেট ক্যাপিটাল আউটফ্লো, তার অর্থ আমার দেশ থেকে ক্যাপিটাল বাইরের দেশে যাবে। নেক্সট আমরা আসি, যদি বিপরীত কন্ডিশন হয়, যে আমরা বলছি যে অন দ্য আদার হ্যান্ড ইফ ইম্পোর্ট ইজ গ্রেটার দেন এক্সপোর্ট, যদি ইম্পোর্টটা এক্সপোর্টের চাইতে গ্রেটার হয়, তাহলে আমরা বলছি নেগেটিভ টার্মটা বেশি, পজিটিভ টার্মটা কম। যদি নেগেটিভ টার্মটা বেশি হয় আর পজিটিভ টার্মটা কম হয়, তাহলে আমরা বলছি যে নিঃসন্দেহে এখানের পুরো টার্মটা নেগেটিভ। তাহলে নেট এক্সপোর্টটা আমার নেগেটিভ, যেটাকে আমরা বলেছিলাম যে আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড অথবা ট্রেড ডেফিসিট। তাহলে ডেফিসিট হলে আমরা বলছি এখানে যে পরিমাণ ডেফিসিট হবে, তাহলে সেম পরিমাণ বাইরের দেশ থেকে আমাকে এখানে আসতে হবে, এটা প্লাস হতে হবে তখন। যদি আমার, কারণ আমার ডেফিসিট আছে সেটা আমি বাইরের দেশ থেকে পূরণ করতে চাই, তাহলে নিঃসন্দেহে আমি আগে ধার দিয়েছিলাম আর এই ক্ষেত্রে আমি বাইরের দেশ থেকে ধার করতে চাই। তাহলে এখানে আমরা দেখি if import is greater than export, then for the balance of payments to be in equilibrium, long term capital movement must be positive. তাহলে পজিটিভ হলে আমার ব্যালেন্সে সেটা অ্যাড হবে, দ্যাট ইজ দেয়ার উইল বি নেট ক্যাপিটাল ইনফ্লো, তাহলে আমাদের সেটা ক্যাপিটাল ইনফ্লো হিসাবে আসবে টু অফসেট দ্য ডেফিসিট ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে তখনই কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়ামে আসবে যখন লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট এটার ইনফ্লো হবে ঠিক সেম পরিমাণ যে পরিমাণ এখানে আমাদের মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাস করলে আমরা দুটো টার্মই পাবো জিরো। তাহলে এখন আমাদের এই আজকের এই পর্যন্ত, তো থ্যাংক ইউ।